নমস্কার। আমাদের একটি ছোট্ট উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে শ্রুতি নাটক ঘরে বাইরে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিলিতি জিনিস উড়িয়ে ফেলো, বিলিতি জিনিস বর্জন করো। স্বদেশী আন্দোলনে ছেলেরা যেভাবে মেতে উঠেছে, মনে মনে বাহবা দিই ওদের। ঠিকই তো, বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই, বাহবা তো দিতেই হয়। তবে মাঝে মাঝে বড় বাড়াবাড়ি করে ফেলছে। আমার আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, বিলিতি এই যে আমার জ্যাকেট, শাড়ি, সেমিজ, মোজা, এই সব কিছু জড়ো করে একদিন পুড়িয়ে ফেলি। কেন পোড়াবে? কেন ব্যবহার না করলেই হয়? বারে পোড়াতেই বা আপত্তি কিসের? আমার কথা হলো, শক্তি যদি খরচ করতেই হয় তবে ভাঙার জন্য কেন, কিছু একটা গড়ার জন্য করো। এর মধ্যে একটা উত্তেজনা আছে। হ্যাঁ, তা আছে। আচ্ছা, তোমার সেই বন্ধু সন্দীপ বাবু, তার আসার কথা বলেছিলে না? কবে? হ্যাঁ, এই সামনের মঙ্গলবারে। জানো, প্রায়ই কাগজে নাম দেখি, নানা জায়গায় বক্তৃতার কথা। স্বদেশীর কাজে ও এখন যুব সমাজকে উদ্বুদ্ধ করছে। ও আমার কলেজের বন্ধু, ভালো ছাত্র, ডিবেটও করতে খুব ভালো। আমার সঙ্গে তো ওর প্রায় তর্ক বেঁধে যেত। আচ্ছা, উনি কি এখানে মিটিং করবেন নাকি? তাই লিখেছে। অবশ্য পরের দিন রংপুর চলে যাবে। আমার খুব শোনার ইচ্ছা। বেশ, শুনো, উপরের বারান্দা থেকেই সব দেখতে পাবে। আমাদের নাট মন্দিরে হবে? তাহলে তাহলে মেজ বৌঠান, বড় বৌঠান, ওদেরও বলবো। হাসলে যে। ওদের কোনো আগ্রহ নেই, অন্ধরের অন্ধকারে দিন কাটিয়ে দিচ্ছেন। ভাবলেই কষ্ট হয়। অকালে স্বামী হারা ওদের জীবনটা বড় দুঃখের, সেটা তো ভাববে। তা ঠিক। দাদারা মদ আর উচ্ছৃঙ্খলতায় অকালে চলে গেল। যত সব কুসংস্কারের গণ্ডি, শিক্ষার আলো তো আর পাইনি। জানো 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 বিমলা, আমি না এই সব কিছুকে ভাঙতে চাই। ভাঙতে চাও? মানে? মানে এই ঘরের বাঁধা গণ্ডি জালে তুমি আটকে থাকবে, আমি চাই না। তুমি লেখাপড়া শিখেছো, তোমাকে বাইরে আসতে হবে। বারে, মেয়েদের তো ঘরটাই সব, বাইরে আমার দরকার কি? তোমাকে তো বাইরের দরকার থাকতে পারে। আমাকে বাইরে? তোমার জমিদারের কাছে নাকি? তা কেন, বাইরের এই বিরাট পৃথিবী আর শুধু ঘর কন্যাটুকুর কাজ করার জন্য তো তুমি নও। জ্ঞানে, শক্তিতে, প্রেমে পূর্ণ বিকশিত বিমলাকে দেখতে আমার খুব ইচ্ছে করে। সে যোগ্যতাই আমার নেই। তবু তবু তুমি আমাকে বড় করে দেখো, আর এই জন্যই তুমি তুমি আমার কাছে অনেক বড়। তাই? আর এখন তুমি আছো সত্যিকারের রাজপুত্র হয়ে এই হৃদয় সিংহাসনে। ওটাই তো আমার আসল জায়গা। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা।
করে এবার তো মরা গানে মান এসেছে জয় মা বলে ভাষা করে ওরে রে ওরে। হ্যাঁ গো, উনি আর কদিন এখানে থাকবেন? কালই চলে যাবে রংপুরে। কালই? হ্যাঁ, কেন? না, বলছিলাম কি, তোমার বন্ধু এতদিন পর এলেন, ওকে তাহলে একটু খেতে বলতাম একদিন। তুমি ওকে খাওয়াবে? হ্যাঁ, কেন, অসুবিধা আছে? আরে অসুবিধা কেন, বরং ভালোই তো। আমি তো চাই তুমি বাইরে বেরো, নানা মানুষের সঙ্গে পরিচয় হোক। চলো এক্ষুনি চলো, কোথায়? নিচে লাইব্রেরি ঘরে। ওকে ডেকে পাঠাই, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। না না, আমি যাব না। কেন, কেন যাবে না? লজ্জার কি আছে? আর আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আরে না না, কিন্তু নয়, কিন্তু কিছু নেই। চলো চলো, চলো তৈরি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই সন্দীপ, নতুন একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন কাক, বুঝতে পেরেছি। উনি যে তোমার স্ত্রী তা আমার বুঝতে অসুবিধা হচ্ছে না। নমস্কার বিমলা দেবী। আরে বসো বসো। তার নিখিলেশ, এত বছর তোমার বিয়ে হয়েছে, তোমার স্ত্রীর সঙ্গে আমার আলাপই করিয়ে দাওনি। এটা কিন্তু খুব অন্যায় করেছো। সে সুযোগ কোথায় ভাই, তুমি তো তোমার কাজ নিয়েই ব্যস্ত। তা ঠিক, কিন্তু তুমি আমাকে সেমন ভাবে ডাকলে আমি ঠিক ছুটে আসতাম। হ্যাঁ, তা তুমি আসতে আমি জানি। জানেন, এই নিখিলেশ হচ্ছে আমার কলেজের বন্ধু। ও নিশ্চয়ই ভুরি ভুরি মিথ্যে কথা বলে আপনার মনটাকে বিষিয়ে দিয়েছে। একেবারেই না, বরং বরং আপনার অনেক গুণের কথাই ও আমাকে বলেছে। গুণ? কিসব বলেছো ভাই নিখিলেশ? আচ্ছা, তর্কের কথা বলেনি? হ্যাঁ, আপনাদের মতের মিল হয় না অনেক ব্যাপারে, সে কথাও শুনেছি। ও, সবই জানা হয়ে গেছে। তাহলে বলি, আপনার সম্পর্কেও আমি অনেক কিছু জানি। আমার সম্পর্কে? হ্যাঁ, আপনি ভালো সেলাই করতে পারেন, ছবি আঁকতে পারেন, ভালো রান্না করেন, কাগজ পড়েন, আবার ইংরেজিও জানেন। এই শোনো শোনো সন্দীপ, বিমলা না তোমাকে একটা কথা বলতে চায় আমার মাধ্যমে। আমি বললাম না, তা হবে না। চলো তুমি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপর তুমিই বলবে তোমার কথা। জানো, আমি ওকে জোর করে বার করলাম অন্দর থেকে বাইরে, পরিবারের সমস্ত গোড়া নিয়ম ভঙ্গ করে। তাই নাকি? বাহ, বেশ তো, বলেই ফেলুন কথাটা। কাল দুপুরে আপনি আমাদের সঙ্গে খাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝলে ভাই, প্রস্তুত দিচ্ছে, নিজে রান্না করে তোমাকে খাওয়াবে। কি তোমার পরম সৌভাগ্য। কিন্তু আজকে আমাকে রংপুর যেতে হবে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে উঠি। না না না, উঠবেন না। আসল কথাটাই তো বলা হলো না। আসল কথা কি? আমার বক্তৃতাটা কেমন লাগলো তা তো বললেন না। খুব খুব ভালো, মনে জোর এনে দেয়। মনে হয় ঝাঁপিয়ে পড়ি কাজে। গায়ে কাঁটা দিচ্ছিল। পড়ুন না, ঝাঁপিয়ে পড়ুন। আপনারা মেয়েরা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের লড়াইটা সম্পূর্ণ হয়, নারী বাহিনী তৈরি হয়। আচ্ছা, তুমি কি বলো তো? কেন? তোমার বন্ধুটি এসেছেন, কয়েকদিন ধরে আছেন, তুমি একবার গিয়ে দেখাও করবে না? ও এসেছে কাজে, গেস্ট হাউসে আছে। আর তুমি তো আমার প্রতিনিধি, লাইব্রেরি ঘরে তোমার সঙ্গে তো ওর দেখাই হয়। তাই বলে তুমি একবারও দেখা করবে না? আচ্ছা, দেখছোই তো আমি কত ব্যস্ত। তবু একদিন করেছিলাম, রংপুর যাইনি, সেখান থেকে রোজ তাগাদা আসছে। বললুম সে কথা,
বললে ঘুরে ঘুরে কাজ করার চেয়ে নাকি একটা জায়গাকে কেন্দ্র করে কাজ করলে অনেক বেশি কাজ করা যায়। হ্যাঁ, আমাকেও সে কথা বললেন। আর জানো, আমাকে নিয়ে এত বেশি করে উনি ভাবছেন যে আমার নিজেরই কেমন সংকোচ হয়। অন্যায় কি? তোমাকে তো তার ভালো লাগতেই পারে। বলেন বলেন আমি নাকি তার শক্তির উৎস, আমি নাকি তার দেশের বাণী, এইসব এত বেশি বাড়িয়ে বলেন, কথা শুনে লজ্জায় আমি কুঁকড়ে যাই একেবারে। তাও উনি বলে যান। আরে এ তো দেশের কাজ, আর তোমারও তো আগ্রহ আছে। তা আছে, কথা বলেন খুব, অনেক জানেন। হ্যাঁ, কথা বলতে একদম ওস্তাদ। একটা আকর্ষণীয় ক্ষমতা আছে ওর। ঠিকই, ইংরেজি বাংলা নানা কবিতা নিয়ে কথা বলেন, প্রেমের কবিতাই বেশি। ভালোই তো, তোমারও তো অনেক জানা হচ্ছে। বিয়ে থা করেনি তো, তাই তোমাকে কাছে পেয়ে হয়তো আরো কাছে পাবার চেষ্টা করছে। কি যাতা বলছো? কেন, এটাই তো স্বাভাবিক। উনি উনি ছবি আঁকতে পারেন, ছবি সম্পর্কে জানেনও। ইউরোপীয় শিল্পীদের ছবি নিয়ে নানান ব্যাখ্যা করলেন, আর কয়েকটা ছবি যা দেখালেন না, ইস, ছি ছি ছি, লজ্জায় আমার। তাই নাকি? এসবও চলছে? কি নুড? হ্যাঁ গো, বিচ্ছিরি। তো দেখিয়ে কি বললো? তার শিল্পমান সম্পর্কে লেকচার দিল। আচ্ছা আচ্ছা, আমাকে এসব কথা বলা কেন? তার মানে ভালোই হয়েছে, তোমাদের কাজকর্ম ভালোই চলছে, কি বলো? সন্দীপের কিছু গুণ আছে ঠিকই, তবে ওর মধ্যে কিছু নেগেটিভ দিকও আছে। লালসার স্থূলতা, নানান কারণে টাকা চাইতো, লেগেই থাকতো, দিতাম না। না দিলেই পারতে। চাইলে না কি করে করি বলো তো? এটাকে বলে সুযোগ নেওয়া। আসলে ও জানে আমার আছে, তাই চায়। তাহলে এত বিলাসিতা কেন? সেটাও রুচি। যাক যাক, এসব কথা এখন বাদ দাও। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। দূরে আমার ঘর থেকে বেরিয়ে শব্দ পেলাম, মনে হলো আপনি। বারান্দায় আসতেই পারফিউমের গন্ধ, বুঝলাম এসে গেছেন। আপনাদের লাইব্রেরি ঘরটা আড্ডা দেওয়া সত্যিই খুব ভালো জায়গা, কত মূল্যবান বইয়ের সম্ভার। হ্যাঁ, দাদা শ্বশুরের আমল থেকেই চলছে। আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেবল মনে হয় এ যেন একটা অনুপ্রেরণার উৎস। আমি তো কোনো কাজেই লাগছি না, তবুও কেন ওসব কথা বলছেন? একটা কথা বলবো? বলুন। আপনার সঙ্গটাই আসলে আমার খুব ভালো লাগে। যোগ্য শ্রোতা না পেলে কি কথা বলে আরাম হয়? আপনি অনেক জানেন। আপনিও কম জান না। বৈষ্ণব কবিতা নিয়ে কাল তো ভালোই বললেন, আলোচনাটা বেশ জমে উঠেছিল। একটা 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 বই ফেলে গিয়েছিলাম কাল। আরে আরে নিখিল, এসো এসো, কদিন তোমার সঙ্গে দেখাই পাচ্ছি না। আরে কয়েকটা ঝামেলা নিয়ে বড্ড ব্যস্ত আছি। তোমার কাজ কেমন চলছে বলো? বিমলা তো তোমার জ্ঞান ভান্ডারে খুব মুগ্ধ। হ্যাঁ, এটা এটা কি বই? দেখি দেখি তো। ও, দাম্পত্য জীবনের সেই ইংরাজি বইটা, কনজুগাল লাইফ নিয়ে। বইটা আমি পড়েছি। কেমন লেগেছে তোমার? এইরকম বইয়ের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। যেমন? প্রবৃত্তি যদি প্রবল হয়, বিকৃতি আসে মনে, আর তখন তো সত্যকে ঠিক মতো দেখতেও পাওয়া যায় না। এই নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করবো না, ভাবছিলাম বইটা ওকে পড়তে দেবো। ক্ষতি কি? আমি যখন পড়েছি তখন বিমলাই বা পড়বে না কেন? এই বইয়ে তো দাম্পত্য জীবনের কথাই আছে, ও তো পড়তেই পারে। কিন্তু কিন্তু তুমি বিয়ে থা তো করনি, অথচ দাম্পত্য জীবনে তোমার এত আগ্রহ, ভাবিয়ে তুললে। আচ্ছা যাক, শোনো, আমি একটা কাজে বেরোচ্ছি, তোমরা গল্প করো। আমিও যাই। কেন? আমার তো কোনো দরকার নেই। দরকার কি থাকতেই হবে? বন্ধুত্ব কি অপরাধ? আমি তো কোনো কাজেই লাগছি কে না। বলেছে কাজে লাগছেন না? প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে তো লাগছেন। আপনার মধ্যে আমি আমার দেশের শক্তিকে দেখতে পাই। একটা কথা বলবো? বলুন। আপনি যে আমার কাজের অনুপ্রেরণা, সেটা কি আমি কিছুতেই বোঝাতে পারছি না?
ঠিক উল্টো। আপনার কথা মানুষকে জাগিয়ে তোলে। তাহলে দূরে কেন, কাছে, আরো কাছে এসো না। আমি যাই, কাজ আছে। শোনো, আমি বেশ দেখতে পাচ্ছি তোমার এই বড় বড় চোখ দুটো, কত ভয়, কত দ্বিধা। আর তাই তো তোমাকে আরো কাছে পেতে চাই, আরো কাছে পেতে চাই। বিমলা, বিমলা, শোনো শোনো, বিমলা, শোনো 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 শোনো। সরি। আমি যাই। শোনো, আমাকে ভুল বুঝো না, একটা কথা বলবো। এখানকার সুখসারে হাটে বিড়িতে জিনিস আনা বন্ধ হচ্ছে না। নিখিলেশ ইচ্ছা করলেই পারে, কিন্তু কারো কথা শুনছে না। একমাত্র তুমিই পারো ওকে ওই কাজ বন্ধ করতে। একটু দেখো না। শুনছো? কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? এই শুনছো? কি হলো, এত গম্ভীর যে? কথা বলছো না কেন? কি বলবে না? কি কথা বলছো না কেন? ভালো লাগছে না। তোমার চেহারাটা কেমন খারাপ হয়ে গেছে। কি হয়েছে তোমার? কিচ্ছু না। কদিন ধরেই দেখছি কি দেখছো? কেমন যেন হয়ে গেছো তুমি। কি হয়েছি? স্বাভাবিক নেই। আমার সঙ্গে ভালো করে কথাও বলো না। কাজের চাপ, আরে দেখতে তো পারছো। শুধুই কি তাই? হুম। ছোটাছুটি একটু কম করলেই পারো। আচ্ছা, শখে তো করি না। জমিদারির কাজ, তার উপরে হামলা। হামলা? হ্যাঁ, হামলা গরিব মানুষগুলোর ওপর। ওরা তো স্বদেশী। আর স্বদেশীর নামে অন্যায় করলেও সেটা কি সহ্য করতে হবে? ন্যায় বলতে হবে তাকে। ভালো লাগছে না। আমার উপর তুমি রাগ করেছো? জানি না। বন্দে মাতরম, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, হোটেলে পুড়িয়ে দাও। তোমরা আমার কাপড়ের বস্তা পুড়িও না ভাই। গরিব মানুষ আমি, দাও দাও, বস্তাটা দাও। আমি হাট থেকে চলে যাচ্ছি, আর আসবো না। দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। পঞ্চু বিক্রি করছে বিলিতি কাপড়। ধরো পঞ্চুকে, কেড়ে নাও ওর বস্তা, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। এই যে সন্দীপ বাবু এসে গেছে, আসুন আসুন। আজ হাটে আমরা বিলিতি কাপড় পরাচ্ছি। এই দেখুন দেখুন, দাও দাও করে পুড়ছে পঞ্চুর বিলিতির কাপড়ের বস্তা। মুহূর্তে তুলে দাও এক মুঠো ছাই। ভাই সব, বিলিতি ব্যবসার অন্তর্টি সৎকারে তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল। পবিত্র এই ছাই গায়ে মেখে বিদেশির বিরুদ্ধে কঠিন সংকল্প গ্রহণ করতে হবে আমাদের সকলকে। বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ, তোমরা তো আমাদের গ্রামেরই ছেলে, চিনি তো। কিছু বলতে এসছো নিশ্চয়ই, বলো বলো। আচ্ছা, অমূল্য, তুমিই বলো। সব জায়গাতেই বিদেশি বর্জন চলছে, একমাত্র আপনার এলাকা বাদ। কেন? বর্জন যারা করতে চায় করুন না, কিসের বাধা? না, আমরা চাই আমাদের সুখ সাইডের হাট থেকে বিলিতি সুতো, চাদর এসব উঠিয়ে দিতে হবে। বিক্রি করা চলবে না না। না, তা কি করে হয়? সেটা আমি পারবো না। কেন? আপনার লোকসানের কথা ভাবছেন? না, আমার নয়, এই গরিব মানুষগুলোর লোকসান। সেটা তো দেশের জন্য। দেশ বলতে তোমরা কি বলছো বলো তো? মাটি নাকি মানুষ? আমরাও তো বিলিতি বাদ দিয়ে দিশি চিনি, নুন, দিশি কাপড় ধরেছি। তোমাদের মধ্যে একটা রাগ রয়েছে, একটা জেদ, একটা নেশা, কিন্তু
ওদের উপর তোমরা জোর করছো কেন? ওরা তো গরিব মানুষ, হাটে বেচা কেনা করছে, ভাবতেই পারবে না কি করুন অবস্থা ওদের। আমি জানি। দেখুন, সারা দেশ যে ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাতে বাধা দেবেন? বাধা কোথায়? আমি তো সহযোগিতা করছি। কি সহযোগিতা? দেশি মিল থেকে দেশি সুতো, দেশি কাপড় আনিয়ে আমাদের হাটে রাখিয়েছি, অন্য হাটেও পাঠাই। কিন্তু দিশি সুতো দিয়ে কেউ কিনছে না। সে দোষ তো আর আমার না, আর আমার হাটের না। তার মানে এটা কি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই জোর জবরদস্তির ব্রত সারা দেশ মেনে নেয়নি আর নিতেও পারছে না? তাহলে আপনি বলছেন আপনার হাট থেকে বিলিতি মাল আপনারা সরাবেন না? না, সরাবো না, কারণ সে মাল আমার নয়, যারা ব্যবসা করছে তাদের। এতে মানুষ আপনাকে ভুল বুঝবে। না না, কখনোই না। তোমরা কিছু উগ্রবাদী ছাড়া সাধারণ গরিব মানুষ আমাকে আশীর্বাদ করো। সকলেই মানছে, আপনার পাশের জমিদার হরিশ কুণ্ড মানছে, আপনি শুধু মানছেন। আমি তো বললাম জোর জুলুমের পক্ষে আমি নেই, আর গরিব মানুষকে ভাতে মারার পক্ষেও না। পঞ্চু অত্যন্ত গরিব। তোমরা তোমরা করলেটা কি? বস্তা থেকে তার কাপড়গুলো বার করে পুড়িয়ে দিলে, নিঃস্ব করে দিলে তাকে। যেহেতু তোমরা দলে ভারী, গায়ের জোর, পাবে তোমরা এই মানুষগুলোর আশীর্বাদ। এরা তোমাদের ভুল বুঝবে না। সন্দীপকেও আমি বলবো, এখন আমি চাই শোনো সন্দীপ, পঞ্চুকে আমি খুব ভালোভাবে চিনি। সে আমার নয়, হরিশ কুণ্ডুর প্রজা, অত্যন্ত গরিব। সামান্য কিছু বিলিতি কাপড় সে বিক্রি করতে গিয়েছিল তোমাদের হাটে, আর তোমার ছেলেরা ওর কাপড়গুলো পুড়িয়ে দিয়েছে উল্লাসে, তোমারই সামনে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি পঞ্চুকে ফৌজদারি মামলা করতে বলেছি, সে বলেছে কেউ সাক্ষী দেবে না। কিন্তু সন্দীপ, তুমি সাক্ষী দিলে আমি হরিশকুণ্ডের পক্ষেই দেবো। জমিদারের পক্ষে? সত্যের পক্ষে নয় কেন? একটি হত দরিদ্র মানুষ বাঁচার চেষ্টা করছে, খায়ের জোর করে তার সবকিছু কেড়ে দিয়ে পুড়িয়ে দিয়ে উৎসব করলে তোমরা। এটাই তো সত্য, আর সেই সত্যের পক্ষে তুমি সাক্ষী দেবে না? কিন্তু অন্য সত্যটা, কি সেটা? যে সত্যটা আমাদের গড়তে হবে, তার জন্য নয় কিছু মিথ্যে হলে হলোই। বাপরে, আমাদের অন্তরের সত্যকে ফাঁকি দেওয়া হবে না? এই তর্ক শেষ হবে না নিখিলেশ। দৃষ্টিভঙ্গির তফাৎ। বলবো একটা কথা? বলো। মানুষ নিজে কি কাপড় পরবে, কোন দোকান থেকে কিনবে, কি খাবে, কার সঙ্গে খাবে, এও যদি ভয়ের শাসনে বাঁধা হয়, তাহলে মানুষের ইচ্ছেকে একবারে গোড়া ঘেঁষে অস্বীকার করা হয়, মানুষকে তার মনুষ্যত্ব থেকে বঞ্চিত করা হয়। এই জবরদস্তিতে মানুষের মঙ্গল হয় না কখনোই। আমি চললাম। কি ব্যাপার বিমলা, তুমি একেবারে ঘরে ডেকে নিয়ে এলে, কিছু বলবে? দেখো দেখো, সমস্ত বাংলাদেশে একমাত্র আমাদের হাটটাই আলাদা থাকবে? এখানেই শুধু বিলিতি কাপড় আসছে, এটা কি ভালো হচ্ছে? কি করলে ভালো হয় বলো? বিলিতি জিনিসগুলো বের করে দিতে বলো না। আচ্ছা, মুশকিল হলো জিনিসগুলো তো আর আমার নয়। কিন্তু হাটটা তো তোমার। ঠিকই, কিন্তু হাটটা অনেক বেশি তাদের যারা ওই হাটে জিনিস কিনতে আসে। তারা দেশি জিনিস কিনুক না। কিনলে আমি খুশি হব, কিন্তু যদি না কেনে? সে কি কথা? ওদের এত বড় সাহস হবে? তুমি এখানকার জমিদার, তোমাকে অস্বীকার করবে? কি হবে তর্ক করে বিমলা? আর তুমি কেন যে কথা আমাকে বলতে এসেছো আমি বুঝি। পরিষ্কার করে একটা কথা তোমায় বলি, আমি অত্যাচার করতে পারবো না। এটাই তোমার কথা? ঠিক আছে। কি বিমলা, তুমি রাগ করে চলে যাচ্ছ? চলেই গেল, এতটাই দূরে চলে যাচ্ছে বিমলা। ঘরের প্রদীপ
আজ বাইরে গিয়ে ঘরের আগুনের চেহারা নিয়েছে। এসো এসো বিমলা, তোমার চোখ মুখ দেখে কেমন বিধ্বস্ত মনে হচ্ছে। এসো কাছে এসো। ইস, হাত দুটো কেমন ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পেরেছি অন্দরে তুমি ঝড় বইয়ে দিয়েছ। জানতাম এমনটাই হবে। তবু মনে রেখো, তুমি যা করছো তা দেশের জন্যই করছো। সেটাই তো ভাবি, তোমার কথাগুলো আমার কাছে মন্ত্রের মতো মনে হয়। আমরা দুজনে সহযোগী, লক্ষ্য এক। বসো। অমূল্য কাছে শুনেছ নিশ্চয়ই, চারিদিকে বিলিতি কাপড় পরানো ধুম পড়ে গেছে। সুখ সাহেব আলাদা থাকতে পারবে না, দেখে নিও। কিন্তু কিন্তু সকলেই তো স্বেচ্ছাই করছে না। সেখানে জোর করা হচ্ছে। কিন্তু মির্জানের অত বড় ক্ষতি। হ্যাঁ, ওর ওই বড় নৌকোটা করেই বিলিতি জিনিস আসে। নিষেধ করেছিলাম, শোনেনি। বাধ্য হয়েই নৌকোটা ডুবিয়ে দিতে হলো। সে যাই হোক, এখন আমাদের টাকা দরকার। তোমার কাছে কিছু টাকা হবে বিমলা? কত টাকা? লাগবে 50,000। তবে আপাতত 5 দিলেই হবে। কবে চাই? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। তবে হ্যাঁ, তোমার গহনা বেঁচে নয়, কিন্তু তোমার স্বামীর টাকা থেকে দিতে হবে। সে আমি কেমন করে নেব? কেন? সে টাকা তো দেশের টাকা। তুমি পারবে সে টাকা উদ্ধার করতে। কিভাবে? চাবি দিয়ে সিন্ধুকের দরজা খুলে। সিন্ধুক খুলে? হ্যাঁ, তুমি পারবে। তোমাকে পারতেই হবে। বলো বলো বিমলা, বন্দে মাতারাম। বন্দে মাতারাম। অমূল্য, অমূল্য শোনো। বলুন দিদি। বসো এখানে। জানো জানো মনটা আমার আজকে বড্ড খারাপ। খারাপ তো হবেই, কাজটা তো আপনি ভালো করেননি। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। সন্দীপ বাবু লোকটাকে আমার কিন্তু মোটেই ভালো লাগে না। কেন বলো তো? গত কিছুদিন ধরে ওর সঙ্গে মিশে বুঝেছি, কথায় মানুষের মন জয় করার ক্ষমতা রাখেন ঠিকই, কিন্তু স্বার্থ আর টাকার লোভ খুব। এদিকে স্বদেশী করছেন, নেতা। তা আদর্শ আদর্শ কোথায়? ভালো লাগে না আমার। উনি আপনার কাছে অতগুলো টাকা চেয়েছেন, জানে আপনার কাছে চাইলেই পাবে। আমারও মনে হয় জানো, আমিও বোধহয় সম্মোহিত হয়েছি। না হলে এমন কাজ করলাম কি করে? চাবির গোছা থেকে সিন্ধুকের চাবিটা বার করে চুপি চুপি সিন্ধুক থেকে অতগুলো গিনি টাকা বার করে আনলাম কেমন করে? এ তো চুরি। এ চুরি তো বিশ্বাস চুরি, ধর্ম চুরি। ছি 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 অমূল্য, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমিও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, গিনিগুলোর দাম কত বললে? 6,000 টাকা না? হ্যাঁ, 6,000। শোনো শোনো অমূল্য, এই গয়নার বাক্সটা ধরো। চুপি চুপি, কেউ যেন না জানে, সন্দীপ বাবুও না। কি করতে হবে? এই গয়নাগুলোর দাম কিন্তু অনেক। তুমি আজকের ট্রেনেই কলকাতায় গিয়ে এগুলো বন্ধক দিয়ে যেভাবেই হোক 6,000 টাকা আমাকে এনে দাও। গিনি পরে সিন্ধুকে যেমন ছিল রেখে দেব। না, শুনুন দিদি, বন্ধক বিক্রি কোনোটাই নয়। টাকাটা তো আপনার দরকার, আমি এনে দেব, ব্যাস। এটা এটা আছে কি জন্যে? পিস্তল রাখো, রাখো তোমার পিস্তল। ওসব কাজ করো না, যা বলছি তাই শোনো। গয়নার বাক্সটা লুকিয়ে নিয়ে যাও, কেউ যেন টের না পায়, সন্দীপ বাবুও না। ঠিক আছে। জানো অমূল্য, তোমাকে আমি আমার ভাইয়ের মতো দেখি। তোমাকে বলতে পেরে আজ আমি হালকা হলাম। আমি অন্যায় করেছি,
ওর কথায় কেমন যেন দুর্বল হয়ে পড়েছিলাম। চোরাবালিতে পা দিয়ে ফেলেছি, ফিরে আসতেই হবে আমাকে। তুমি তুমি আমাকে এইটুকু সাহায্য করো ভাই। ঠিক আছে দিদি, কিচ্ছু ভাববেন না, চললাম। আসতে পারি? আসুন। অমল একটা ছোট বাস্ক লুকিয়ে নিয়ে যাচ্ছে দেখলাম। কিসের? বলবার হলে তো আপনার সামনেই দিতাম। তুমি ভাবছো অমূল্য আমাকে বলবে না? না, বলবে না। অমূল্যকে তোমার এত বিশ্বাস? অবিশ্বাস করার কোনো কারণ তো ঘটেনি। ভাবছো আমার উপর প্রভুত্ব করে ওকে পদোন্নত করবে? আমি থাকতে তা হবে না। আমি জানি ওটা কি, তোমার গহনার বাস্ক। যা খুশি আপনি ভাবতে পারেন, আমি কোনো কথাই বলতে চাই না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না বিমলা। আপনার কলহের কর্কশ আওয়াজ ভালো লাগছে না আমার। আমি চললাম। কোথায় পালাও রানী? যাবো বললি তো যাওয়া যায় না। ছাড়ুন, ছাড়ুন, পথ ছাড়ুন। এটা আসছে। ও আরে নিখিল, এসো 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 ভাই এসো। তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। সেলফে অনেক বই রয়েছে বটে, কিন্তু ব্রাউনিং নেই কেন? না শোনো সন্দীপ, সিরিয়াসলি একটা ব্যাপারে তোমাকে সতর্ক করতে এসেছি। কি ব্যাপার বলো? এই অঞ্চলের মুসলমানদের একটা বড় অংশ তোমার ওপর বিরক্ত। তাদের খেপিয়ে তোলার জন্য ঢাকা থেকে কিছু মৌলবী আনাগোনা শুরু করেছে। যে কোনো সময় এখানে একটা উৎপাত হতে পারে। পালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছ? পরামর্শ আমি দিতে চাই না, খবর দিতে এসেছি। আমি এখানকার জমিদার হলে মুসলমানদের ভাবিয়ে তুলতাম। তুমি বড্ড দুর্বল। পরামর্শ আমি চাই না। শোনো, আর একটা কথা বলি, তোমার দলবল আমাদের প্রজাদের উপর ভেতরে ভেতরে উৎপাত চালাচ্ছে। এটা আমি কিন্তু একদমই পছন্দ করছি না। তোমাকে এই এলাকাটা ছেড়ে চলে যেতে হবে। মুসলমানের ভয়ে? না, অন্য আশঙ্কা থেকে বলছি। দিন পাঁচেক পরে আমি কলকাতা যাচ্ছি, সেই সময় তুমিও যাবে আমাদের সঙ্গে। সেখানে আমাদের বাড়িতে তুমি থাকতে পারো, তাতে কোনো বাধা নেই। প্রয়োজন হবে না। এখান থেকে যাওয়ার সময় হলে নিশ্চয়ই যাব। ম্যাপে আরো অনেক জায়গা আছে। তুমি রাগের কথা বলছো, কিন্তু বিপদটা পাকিয়ে ফেলেছো তুমি। আচ্ছা, আমারও তো আত্মরক্ষার প্রয়োজন আছে। এই কথাটা বলে গেলাম, যা ভালো মনে হয় করো। আচ্ছা, যা শুনলাম তা কি সত্যি? কি শুনেছো? চাকুয়ার কাছারিতে নাকি ডাকাতি হয়েছে? হ্যাঁ, কে বললো? মেজ বৌঠান। নিজ বউঠা? আর কি বললো? বললেন ডাকাতরা সব টাকা নেয়নি, শুধু 6,000 টাকা নিয়ে নাকি পালিয়েছে। আর কাশেম সর্দারকে পুলিশ নাকি গ্রেপ্তার করেছে। হ্যাঁ, বউঠান বারবার করে আমাকে বলেছে শোবার ঘরে ওই সিন্ধুকের টাকা, গিনি, ওগুলো সব ব্যাংকে জমা করে রাখতে। শীঘ্রই ওগুলো কলকাতার ব্যাংকে জমা করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, চাবিটা কোথায় গেল বলো তো? গোছার মধ্যেই তো ছিল সিন্ধুকের চাবিটা। কিছুতেই পাচ্ছি না। চাবিটা তো আমার কাছে, তোমার দরকার দেব? না, ঠিক আছে, তোমার কাছেই যখন আছে তখন থাক, দরকার পড়লে নয় চেয়ে নেব। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। দিদি, বন্দে মাতরম। এই যে 6,000 টাকা। তুমি তো কলকাতা যাওনি অমূল্য? কে বললো? সন্দীপ বাবু। হ্যাঁ, যাইনি, দরকার হয়নি। তাহলে টাকাটা পেলে কোথায়? সে আপনাকে বলবো না, আপনি বলবেন অন্যায়। যে গয়নার বাক্সটা তোমাকে দিয়েছিলাম সেটা সন্দীপ বাবুর কাছে বা গেল কি করে? তুমি তো আমার কথা রাখোনি। উনি অসৎ, উনি তঞ্চক। মানে? গয়নার বাক্সটা আমার তরুণকে রেখেছিলাম গোপনে, ওর জানারই কথা নাই। তবু খুঁজে খুঁজে বার করেছে, লুকিয়ে, তারপর আপনাকে দিয়ে গেছেন আপনার কাছে ভালো সাজার জন্য। ভাবুন একবার, কি ভয়ানক, কি সাংঘাতিক। বাক্সটা উনি দিতে এসেছিলেন বটে,
কিন্তু শেষ পর্যন্ত আর দেননি। জিনিসগুলোও না, ফেরত নিয়ে গেলেন, বললেন দেশের কাজে লাগবে। কি ছলকাতুরি, লোভী, স্বার্থপর! ইনি হলেন আমাদের নেতা। ছি! ভেবেছিলাম গয়নার বাক্সটা নিজের হাত দিয়ে আপনাকে ফেরত দেব। সবই বুঝতে পারছি ভাই, দুঃখ করো না। একটা কথা তোমাকে বলি, জরুরি, খুবই জরুরি, দিদির আদেশ বলে মনে করবে। বলুন। এই 6,000 টাকার প্যাকেট যেখান থেকে তুমি নিয়ে এসেছো, ঠিক সেইখানে ফেরত দিয়ে আসবে। আমি বুঝতে পারছি তুমি কি করেছো, কিন্তু আমার এই নির্দেশ তোমাকে পালন করতেই হবে। সে যে বড় কঠিন কাজ দিদি। তবু তবু করতেই হবে, আমি বলছি। এত মিথ্যে, এত জোড়াতালি, আর যে আমি পারছি না। এবারকার মতো মাফ করে দাও প্রভু। ভোরবেলার রাঙা আকাশের ধারে দাঁড়িয়ে যে বাঁশি বাজিয়েছিলে, সেই বাঁশিটি বাজাও। বিমলা, বিমলা কেঁদো না বিমলা। ঘরে ঢুকতে গিয়ে তোমার কান্নার আওয়াজ পেলাম। কেঁদো না, কেউ শুনতে পাবে। ক্ষমা করো আমাকে। পাটা ছাড়ো। আমি তোমার সবটাই বুঝতে পেরেছি বিমলা, কেন কোথা থেকে কি হচ্ছে। তোমাকে তো আমি জানি, আমার সে জানা তো ভুল নয়। সেই সত্যটাকে কি করে অবজ্ঞা করা যায়? শোনো শোনো, সেই দুপুর থেকে এই বিকেল, এর মধ্যে নিচে যে কয়েকটা ঘটনা ঘটে গেল। ঘটনা? কি ঘটনা? সন্দীপ চলে গিয়েও আবার এসেছিল। এই গিনিগুলো আর তোমার গয়নার বাক্সটা ফেরত দিয়ে গেছে। মুসলমানেরা ওকে খুঁজছে, পেলে মেরে ফেলতে পারে, তাই স্টেশনে ছুটলো ট্রেন ধরতে। পালিয়ে যাবে কোথাও। তারপরেই দারোগা বাবু এলেন, সঙ্গে অমূল্য। কাছারিতে ডাকাতির 6,000 টাকার প্যাকেটটা অমূল্য নাকি কেমন করে উদ্ধার করে নায়েব বাবুকে ফেরত দিতে গেছিল, গিয়ে ধরা পড়ে যায়। সব কিছু দেখে শুনে পুরো ব্যাপারটা এখন আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে বিমলা। আর সিন্ধুকের চাবি তোমার কাছে থাকার রহস্যটাও বুঝতে পেরেছি। কেমন করে তুমি পরিস্থিতির শিকার হয়েছিলে তোমার বিমলা। কাছে আমি ক্ষমা প্রার্থী। ভুল করেছি, ভুল করেছি, আমি অন্যায় করেছি, বিপথে পা রেখেছি, বিশ্বাস হারিয়েছি। জানি জানি এর কোনো ক্ষমা নেই, তবু তবু আমি ভিক্ষা চাই। তুমি অনেক বড়, অনেক উদার, ক্ষমা করো আমাকে। বিমলা, বিমলা, পা ছাড়ো বিমলা, পা ছাড়ো। আরে আমি তো বলছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। জানো, ভেতরে ভেতরে কেমন যেন তফাৎ হয়ে যাচ্ছিলাম আমরা। হয়তো আমারও কিছুটা দায় আছে তার জন্য। বলো, বলো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, শুধু ক্ষমা নয়, কথা দিচ্ছি আমাদের ভালোবাসার বাঁশি আবার বাজবে ঠিক তেমনি সুরে। বলছো, বলছো তুমি? হ্যাঁ গো বিমলা, আমি বলছি। দুঃখের ভেতর দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি দুঃখের চেয়ে অনেক অনেক বড় বিমলা, অনেক বড়।